আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিযান গল্পের ৫৯ এবং অন্তিম পর্ব ৬০। সূর্য এখনো দিগন্তে দেখা দেয়নি, সহজে দেখা দেবে বলে মনে হয় না। কুয়াশাচ্ছন্ন চারিদিক, দূরদূরান্তের কিছুই দেখা যাচ্ছে না। যদিও কার্শিয়াংয়ের শীত দার্জিলিংয়ের মতো তীব্র নয়, এখানকার আবহাওয়া সারা বছরই আরামদায়ক। তবুও আজ যেন কুয়াশার শীত অন্য দিনের তুলনায় একটু বেশি। কাছের কিছুও স্পষ্ট দেখা যায় না, ধোঁয়াশা লাগছে সব। প্রকৃতিও যেন অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে ধরণীতে, সেজন্যই বোধহয় কুয়াশাচ্ছন্ন পৃথিবীটা মোহনীয় লাগছে। ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে শায়ের। নারী অবয়বটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, তাই সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কুয়াশা ভেদ করে সে এলোকেশী তনয়ার সামনে এসে দাঁড়ালো। ৭ বছর পর মধুরতম কণ্ঠস্বর শায়ের কানে পৌঁছালো। আসসালামু আলাইকুম মালি সাহেব। বহু দিনের তৃষ্ণা যেন নিবারণ হতে চলেছে শায়েরের, তবুও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। শুষ্ক গলায় সালামের উত্তর দিল সে। ওয়ালাইকুম আসসালাম পরিযান, কেমন আছেন? পরীর এই প্রশ্নের জবাব দিল না শায়ের, উল্টে নিজেই প্রশ্ন করে বসলো, আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? তৃষ্ণায় বুকটা খা খা করছে। শীতকালকেও আমার কাছে তেজস্ক্রিয় চৈত্রের মতো মনে হচ্ছে। ২ কদম এগিয়ে এলো পরী, পায়ে তার জুতো নেই। শীতল কার্শিয়াংকে সে পরিপূর্ণভাবে আজ উপলব্ধি করতে চাইছে সে। শায়েরের এই প্রশ্নের পরবর্তীতে সেও প্রশ্ন করে, আমি কি আপনাকে অনুমতি দিতে পারি? পরী মুচকি হাসলো কথাটা বলে। বিপরীত শায়েরও মুচকি হাসলো, তবে সে খেয়াল করলো তার চোখ ঝাপসা হয়ে আসছে। পরীর চোখেও অশ্রুকণা সে দেখতে পেল। শায়েরকে দাঁড়িয়ে থাকতে দেখে পরী নিজেই এগিয়ে এসে জড়িয়ে ধরে শায়েরকে। স্বামীর গলায় মুখ ডুবিয়ে দিয়ে তার শরীরের ঘ্রাণ চুম্বকের মতো টেনে নিল নাকে। শক্ত করে শায়ের গলা আঁকড়ে ধরে রইল সে। নিজের অর্ধাঙ্গিনীকে ধরে ৭ বছরের তৃষ্ণা মেটাতে লাগলো শায়ের। এত কাছে আসার জন্যই তো এত দূরত্ব ছিল তাদের মধ্যে। এরকম সুন্দর সমাপ্তি পাওয়ার জন্য ৭ বছর কেন, ৭ যুগ ধরে দূরে থাকতে শায়ের রাজি। তবুও যেন ওর সমাপ্তিটা তার পরিজানের সাথেই হয়। পরীকে নিজের থেকে ছাড়িয়ে ওর সারা মুখে চুমু খেয়ে আবার জড়িয়ে নিল নিজ পক্ষে। পরী শুধু স্বামীর পাগলামো দেখতে লাগলো আর অশ্রু বিসর্জন দিতে লাগলো। পরীকে বুক থেকে সরিয়ে সোজা করে দাঁড় করালো শায়ের। তারপর বলল, আপনি শীতের কাপড় পরেননি কেন? ঠান্ডা লাগবে তো। তৎক্ষণাৎ নিজের গায়ের চাদরখানা পরীকে পরিয়ে দিল সে। শীত আপনার লাগবে না, ঠান্ডা তো আপনারও লাগবে। পাথরের অশ্রু আসে না, তেমনি ছেলেদের কষ্ট কষ্ট মনে হয় না। পরী মৃদু হাসলো। অনেক কথা জমে আছে মালি সাহেব, পাহাড় সমান কথা। আপনি শুনবেন? আল্লাহ আপনার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। আপনি সবসময় একে অপরের কথা শুনবো, দূরে থাকলে একে অপরের কথা ভাববো। আপনি বলুন। আমি আজ আর কিছুই বলবো না, আপনার সব কথা শুনে যাব শুধু। আমাদের দূরত্ব তাহলে ঘুচল? আপনার আমার মাঝে দূরত্ব কখনোই ছিল না। এই ৭ বছর আমি আপনার মধ্যেই ছিলাম, আর আপনি আমার ভেতর। অনেক কষ্ট দিয়েছি আপনাকে আমি, ক্ষমা করুন আপনাকে। পরীর ঠোঁটে আঙুল চেপে ওকে চুপ করিয়ে দিয়ে শায়ের বলে উঠল, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি আমার স্থানে সঠিক ছিলেন আর সর্বদা থাকবেন। আমি সেই আগের পরিজনকে সব সময় দেখতে চাই। কথা দিচ্ছি আর কখনোই আপনাকে দূরে ঠেলে দেব না। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও আপনাকে আমার চোখ দুটো খুঁজবে। আমি যতটা নিঃশ্বাস নেব তা আপনার সাথেই নেব। যত দুর্গম রাস্তাই হোক না কেন তা আপনার সাথেই হাঁটব। আল্লাহ যদি তার ইবাদত ব্যতীত কারো ইবাদত করার হুকুম দিত, তাহলে আমি একমাত্র আপনার ইবাদত করতাম পরিজান। টলমল চোখে বলে, এত সুখ আমি কোথায় রাখি? মালি সাহেব, আপনার ভালোবাসার গভীরতা যে আমি মাপতে পারছি না। আমার ভালোবাসা অনেক গভীর পরিজান। এই গভীরতা মাপতে গেলে আপনি তল খুঁজে পাবেন না, তলে হারিয়ে যাবেন। প্রকৃতিকে চমকে দিয়ে কুয়াশা সরে যাচ্ছে, হয়তো সূর্যি মামা শীঘ্রই উঁকি দেবে। তার যেন হিংসে হচ্ছে এই মুহূর্তে। সে ব্যতীত প্রকৃতি সাক্ষী হয়েছে শায়ের পরীর ভালোবাসায়। শায়ের পরীকে আবার বুকে টেনে নিয়ে শুধায়, অবাধ্য মন শুধু আপনাকে পাওয়ার জন্য আরাধনা করে। আমার হৃদস্পন্দন শুনে বুঝতে পারছেন কি? পরী জবাব দেওয়ার সময় পেল না। তার আগেই নিজের সন্তানের মুখে আম্মিজান ডাকটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। শায়েরের বুক থেকে মাথা তুলে শোভনের দিকে তাকালো। দৌড়ে আসছে শোভন। পরী এগোলো না। শোভন কাছে আসতেই হাঁটু মুড়ে বসে সে জড়িয়ে ধরল ছেলেকে। খুশিতে আত্মহারা মাকে পেয়ে শোভন। পরী ছেলের কপালে বার কয়েক চুমু খেলো। এর থেকে সুন্দরতম দৃশ্য বোধহয় এই প্রকৃতিতে আর হতেই পারে না।
সূর্য ধরে নিতে উঁকি দিতেই শায়ের পরি শোভন সেদিকে তাকালো। এক নতুন দিনের সামিল হলো তিনজন, সাথে নতুন জীবন শুরু করা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো ওরা। শোভন দুহাতে মায়ের গাল ধরে দেখতে লাগলো মাকে, ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আমার আম্মিজানের থেকে সুন্দর নারী পৃথিবীতে কেউ নেই। ছেলের কথায় হাসলো পরি। মা ছেলেকে দেখে শায়েরও হাসলো। পরি আর ওর দূরত্ব শায়ের মেনে নিতে পেরেছে, কিন্তু মা ছেলের দূরত্ব মানতে শায়ের অনেক বেশি কষ্ট হয়েছে। তবে এছাড়া তখন কোনো উপায় ছিল না। নাইম তখন পরির সাথে শোভনকে দিতে রাজি হয়নি। অতটুকু বয়সে শোভনের কষ্ট হতো। পরীরা তখন পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। নৌকা করে পাড়ি দিতে হয়েছিল নদী, বর্ডার পার হতে অনেক কসরত করতে হয়েছে। নাইম তা ভেবেই শোভনকে পরীর সাথে দেয়নি। সেদিন পরি বারবার অশ্রুসিক্ত নয়নে ছেলেকে দেখছিল। বেশিক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখতে পারেনি। সময় খুব কম, তাই জীবনসঙ্গী আর সন্তানকে বিদায় দিয়ে পরি পাড়ি জমায় ভারতের কার্শিয়াং শহরে, সাথে ওর পরিবারও। তবে সবাই আলাদা আলাদাভাবে বর্ডার পার হয়ে এসেছে। পরবর্তীতে সবাই এক হয়েছে। জুম্মান পিকুলকে নিয়ে আগেই সেখানে ছিল। রূপালীকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার আগেই জুম্মান আর পিকুলকে সে পাঠিয়ে দেয় কার্শিয়াংয়ে। পরবর্তীতে পরীরাও জুম্মানের কাছে চলে আসে। ভারতের চিকিৎসা পরিস্থিতি অনেক ভালো। ডাক্তার দেখানোর পর তারা পরীকে প্লাস্টিক সার্জারির কথা বলে, এতে সে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু পরি জানতো এতে ওর চেহারায় বেশ পরিবর্তন আসবে। সেজন্য পরি নিজেই নাকচ করে দেয়। থাক না তার পোড়া মুখ, সে তার মালির পরিজন হয়েই বাকি জীবনটুকু কাটিয়ে দিতে পারবে। কিন্তু বোনের সিদ্ধান্ত মেনে নিল না জুম্মান। প্লাস্টিক সার্জারি না করলেও চিকিৎসা চালিয়ে গেল সে। পরি শুধু বিস্মিত নয়নে জুম্মানকে দেখছিল সেদিন। এই কি সেই ছোট জুম্মান যাকে কোলে পিঠে করে বড় করেছে ও? সেই ছোট্ট জুম্মান আজ পরিপূর্ণ যুবকে পরিণত। সবার ভালোবাসায় পরির চিকিৎসা বিফলে যায়নি, দ্রুতই সুস্থ হয়েছে পরি। আঁকা পাকা পাহাড়ি রাস্তা দিয়ে বাড়ির পথ ধরেছে পরি। তার এক হাত শায়ের হাত ধরে আছে। শোভন শায়ের কোলে। নতুন দিনের নতুন সূচনা। জীবনের সব কিছুই আজকে নতুন লাগছে পরির কাছে। পথ পেরিয়ে বাড়িতে এসে পৌঁছালো ওরা। দরজা খুলল জুম্মান। শায়ের পরি ভেতরে প্রবেশ করতেই জুম্মান বলে উঠল, পরি আপা, তোমার ছেলে ভীষণ চতুর। সুন্দর ভাই বাইরে যেতেই সেও ইচ্ছা পোষণ করে তোমার কাছে যাবে। আটকাতে পারলাম কই? ওকে পাহাড়ে নিয়ে যেতেই আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। শোভন ঠোঁট ফুলিয়ে রাগ দেখিয়ে বলে, মা বাবা আর ছেলের মাঝে অন্য কাউকে আসতে নেই জানো না বুঝি মামা? জুম্মান ভড়কে গেল শোভনের কথায়। জানলে কিভাবে আমি তোমার মামা? শোভন হাসলো জুম্মানের কথায়। ছেলের মাথায় হাত বুলিয়ে পরি জিজ্ঞেস করে, চিনলে কিভাবে মামাকে? বলে দাও। সেটা বলা যাবে না, বাকি সবাই আসুক, দেখি চিনতে পারি কি না। শায়ের কোল থেকে নেমে হট্টগোল শুরু করে দিল শোভন। একে একে সবাই এসে হাজির। শোভন প্রথমে মালার সামনে গিয়ে দাঁড়ালো। সম্পূর্ণ অবলোকন করলো মালাকে। গায়ে শাল জড়ানো সুন্দর নারীটিকে চিনতে অসুবিধা হলো না শোভনের। এই খাতার বর্ণনা অনুযায়ী শোভন মালা আর জেসমিনকে চিনে ফেলল। কুসুম আর শেফালির নাম বললেও কোনটা কুসুম আর কোনটা শেফালি তা বলতে পারল না। মায়ের মতো সুন্দর আরেকটি নারীকে দেখে শোভন বলে উঠল, তুমি মেজো আম্মু তাই না? কিন্তু তুমি তো মারা গিয়েছো। তাহলে? দাও দাও করে আগুন জ্বলছে, উঠছে কাগজগুলো। চেয়ারে বসে এক দৃষ্টিতে তা দেখছে নাইম। পরীর পাঠানো সমস্ত চিঠি সে আজ পুড়িয়ে দিয়েছে। আর কোনো বিন্দুমাত্র প্রমাণ সে রাখবে না। রুমি নাইমের পাশে এসে বসল। আমি এখন সব সত্য জানতে চাই নাইম। এই চিঠিগুলো পরি আমার কাছে পাঠাতো, কিন্তু পরি আর শায়ের এতদিন আলাদা ছিল কেন? পরির বাবা কাকাকে যদি শায়ের খুন নাই করে থাকে, তাহলে কে করলো? পরি? দীর্ঘশ্বাস ফেলে লাইম। কে বলেছে পরির বাবা আর কাকা মারা গেছে? মানে এই বিষয়টা নিয়ে এত কিছু, আর তুই বলছিস ওনারা বেঁচে আছে? কিভাবে? তাহলে এত সব নাটকের প্রয়োজন ছিল কি? আর একটু হলেই তো শায়ের ফাঁসি কার্যকর হয়ে যেত। নাইম হেসে উঠল, বলল, শায়েরকে এতটাই বোকা মনে করিস তুই? তোর কি মনে হয় ছোট্ট ছেলেকে ফেলে কি পরি এত সহজেই জমিদার বাড়িতে চলে গেল? আর কতগুলো মানুষকে খুন করে চলে এলো? সব কিছু কি এতই সহজ? আর শায়েরকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? না, শায়ের নিজেই ধরা দিয়েছে। শহরে ফেরার পর সব বন্ধুরা এক প্রকার আলাদা হয়ে যায়। শেখরের বেইমানি করার জন্য প্রথমত শেখরের সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই। নাইম সে সময় জেলে ছিল। ছাড়া পাওয়ার পর ওদের কিয়ৎক্ষণের সাক্ষাৎ ছিল। নাইম বাদে আসিফ, মিষ্টি আর রুমি পাড়ি জমায় বিদেশে। নাইমই একমাত্র দেশে রয়ে যায়।
ডাক্তারি পড়া শেষ করে সেখানে 2 বছর কাটিয়ে রুমি সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার। এসেই সে নাইমের সাথে যোগাযোগ করে। তখন নাইম আর মুস্কানের সদ্য বিয়ে হয়েছে। পরি আর সায়রের ঘটনাটা তখন রুমি জানতে পারেনি। মুস্কানের কোলে ছোট্ট শকুনকে দেখে হতবাক রুমি। প্রশ্নের তীর ছুড়ে দেয় নাইমের দিকে। নাইম একে একে পরির সাথে ঘটে যাওয়া সব কিছুই বলে, শুধু এটা বলে না যে পরি কেন সায়রের থেকে আলাদা হলো আর শোভনীকেই বা কেন নাইম নিজের কাছে রেখেছে। এসব হাজারো প্রশ্ন থাকলেও উত্তর নাইম দেয়নি। সে শুধু রুমিকে বলেছিল যাতে ও পরির সাথে যোগাযোগ রাখে, কেননা পুলিশ কেসে একসময় নাইম নিজেও জড়িয়ে যেতে পারে। কিন্তু রুমিকে কেউ সন্দেহ করবে না, এই জন্যই পরির পাঠানো সব চিঠি প্রথমে রুমির কাছে আসতো আর রুমি সেই চিঠি পুনরায় লিখিয়ে তা নাইমের কাছে পাঠাতো। কোন দিন যদি এই চিঠি পুলিশের হাতে পড়েও যায় তবুও যেন হাতের লেখা শনাক্ত করতে না পারে। রুমি সামনে এলো, পরি যাতে কোনোভাবেই সকলের সামনে না আসে। শুধুমাত্র পরীকে আগলে রাখার জন্য সুরক্ষার জাল সব দিক দিয়ে বিছিয়ে দিয়েছে সাহেব, যাতে তার পরিজন সুরক্ষিত থাকে। সেজন্য সে নিজে পুলিশের হাতে ধরা দিয়েছে। আর আজ নাইম রুমির বাড়িতে এসেছে। পরীর লেখা সব চিঠিগুলো রুমির কাছে ছিল, সেগুলো পুড়িয়ে ফেলতে এসেছে। সব চিঠি একসাথে জড়ো করে জ্বালিয়ে দিল সে। আর তখনই অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসে রুমি যা ওর অজানা। নাইমের কথাগুলোও বেশ অবাক করে রুমিকে। হিসেবটা সে মেলাতে পারছে না কিছুতেই। যদি আফতাব আর আখির জীবিত থাকেন তাহলে ওনারা এখন কোথায়? রুমি এবার বেশ কঠোরভাবে জিজ্ঞেস করে, নাইম এবার তো সত্যি বল, এত ধোঁয়াশা রাখিস না। সোজা হয়ে বসে নাইম, তারপর উত্তের ঘটনা পুনরাবৃত্তি করতে থাকে। এই জমিদার আফতাব মোটেও সুবিধার লোক ছিল না, ভয়ঙ্কর লোক তিনি। পূর্বপুরুষদের সূত্র ধরেই ওনারা অত্যাচার চালিয়ে আসছে। আমি সবসময় ভাবতাম গ্রামের মানুষ এত ভয় পায় কেন ওই জমিদার মহলকে, কিন্তু এখন তা বেশ বুঝতে পারছি। মানুষের ভালো তিনি দেখতে পারতেন না। অত্যাচার করে অনেকের জমি জমা নিজের করেও নিয়েছেন। পুলিশ প্রধান ছিল ওনার হাতের মুঠোয়, যে জন্য তার কাজ আরও সহজলভ্য ছিল। নিজের মেয়েকে পর্যন্ত খুন করে, বাকি দুজনকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। কতটা বিকৃত মানসিকতার মানুষ। পরীরা 3 বোন আফতাবের বিপরীত, কিন্তু জুম্মানের প্রতি তার কোনো হিংস্রতা ছিল না। হয়তো ছেলে হয়ে জন্মই তার কারণ। পিকুলকে নিয়ে জুম্মান ভারতে পাড়ি জমায়। এই কথা আফতাবের কানে পৌঁছাতে আরও ক্ষিপ্ত হন তিনি। পরীর উপর তার রাগটা আরও বাড়তে থাকে। শহরে সে লোক পাঠায় পরীর খোঁজে। সায়ের কানে সব খবর পৌঁছে যায়, কিন্তু সায়ের ঠান্ডা মাথার মানুষ। ঠান্ডা মাথায় সে 100 জনকে মেরে ফেললেও কেউ টের পাবে না। আফতাব কোনো বুদ্ধি না পেয়ে রূপালীকে ব্যবহার করে। পরী তখন জানতো না যে পিকুলকে নিয়ে জুম্মান নিরুদ্দেশ। রূপালীর চিঠি হাতে পেয়ে পরী পাগল প্রায়। আমি সায়ের কেউই তাকে আটকাতে পারছিলাম না। তারপর সায়ের আর আমি বুদ্ধি করলাম, আমরা ইচ্ছা করেই পরীকে জমিদার বাড়িতে পাঠালাম। আফতাব ভেবেছিল শিকার তার জালে পড়ে গেছে, কিন্তু সে নিজেই শিকার হয়ে গেছে তা জানতেও পারেনি। গভীর রাতে পরীকে তিনি হত্যা করার জন্য বাগান বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেখানে আগে থেকেই আমরা উপস্থিত ছিলাম। সায়ের শহর থেকে লোক ভাড়া করে এনেছিল, তাও আফতাবের অগোচরে। পরীকে পেয়ে আফতাবের মাথায় খুনের নেশা চাপে। সেই খুশিতে সে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, সেটার সুযোগ আমরা নেই। ওখানে আফতাব আর আখির গুরুতরভাবে আহত হয়। আফতাবের লোকজন তখন কম ছিল। মূলত আফতাব ভাবতে পারেনি সায়ের তার বিপক্ষে এভাবে রুখে দাঁড়াবে। কয়েকজন রক্ষীরা মারাও যায়, বাকিগুলো প্রাণ নিয়ে ফিরে যায়। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন আফতাবের পোষা পুলিশ সেখানে চলে আসে। কিন্তু বুদ্ধিমান সায়ের সব সামলে নেয়। পুলিশকে জানায় দুপক্ষের সংঘর্ষে আফতাব আর আখির আহত, তাদের দ্রুত চিকিৎসা করতে হবে। আর আমি যেহেতু ডাক্তার, তাই আমাকে চিকিৎসা করতে বলা হলো। শহর থেকে ওষুধ আনালাম আর ওখানেই ওনাদের চিকিৎসা করলাম। কিন্তু আফতাব আর আখিরের সুস্থতার জন্য আমি কোনো চিকিৎসা করিনি। আমি ওনাদের দিন দিন পাগল হওয়ার দিকে ঠেলে দিয়েছি। এমন ওষুধ দিয়েছি যাতে আস্তে আস্তে ওনাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আর ওনারা পাগল হয়ে যান। ওনাদের সম্পূর্ণ পাগল করতে আমাকে অনেক কসরত করতে হয়েছে। একসাথে সব ওষুধ প্রয়োগ করলে মৃত্যুর ঝুঁকি থাকতো, তাই আস্তে আস্তে সব করতে হয়েছে। ওই মৃত রক্ষীগুলোকে কবর দেওয়া হয় বাগান বাড়িতে, এবং পরবর্তীতে পরীর মাকে নিয়ে সায়েরের বিরুদ্ধে কেস লেখাই, যাতে সবাই জানে সায়ের দোষী। পুলিশ সায়েরকে খুঁজবে আর অন্য দিক দিয়ে পরীরা দেশ ছাড়বে। তখন এছাড়া কোনো উপায় ছিল না, কারণ যদি কোনো পর্যায়ে পুলিশ সত্য জেনে যায় তাহলে পরী সহ সবাই বাংলাদেশে আটকে পড়বে। সবার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সায়ের নিজেকে বিপদের মধ্যে রেখে সবাইকে ভারত পাঠিয়ে দেয়।
সেদিন পরি আর শায়েরের চোখের ভাষার প্রত্যক্ষ সাক্ষী আমি ছিলাম। আমার সেদিন খুব কষ্ট হয়েছিল ওদেরকে এভাবে আলাদা হতে দেখে, তবু ওই মুহূর্তে কিছু করার ছিল না। শোভনকে আমি নিয়ে যেতে দেইনি, কেননা ভারতে যাওয়ার পথটা ছিল দুর্গম। সবাইকে ভারত পাঠিয়ে রয়ে গেলাম আমি, শায়ের আর শোভন। পুলিশ বাগান বাড়ির কবর খুঁড়ে কিছু লাশ পায় এবং সেসব লাশের ময়নাতদন্ত করে জানা যায় যে ওখানে আফতাব, আখির, রূপালী সহ কয়েকজন রক্ষীদের লাশ ছিল। যেহেতু লাশগুলো কঙ্কাল ছিল, তাদের চেহারা বোঝার কোনো উপায় নেই। ময়নাতদন্তের রিপোর্টগুলো আমি নিজেই বদলে ফেলেছিলাম। এখানে আফতাবের পোষা পুলিশটাও আমাদের সাহায্য করেছিল। সে ভেবেছিল আমরা আখির আর আফতাবকে বাঁচানোর জন্য এত কিছু করছি, কিন্তু সে ভাবতেও পারেনি যে তার ভাবনা যেখানে শেষ, শায়েরের ভাবনা সেখানে শুরু। উল্টো সে নিজেই বিপদে পড়ে গেল। তবে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে গ্রামের লোকজন। সবাই না জানলেও কিছু কিছু লোক জানতো। তারা আগে যেমন চুপ ছিল, এখনও সেরকমই চুপ। পুলিশের কাছে কেউ মুখ খোলেনি। তারাও চেয়েছিল আফতাবের শাস্তি হোক। লম্বা শ্বাস নিল নাইম। রুমি মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। মনে মনে সে আরও কিছু প্রশ্ন গুছিয়ে রেখেছে। নাইমের কথা শেষ হতেই রুমি তার প্রশ্নের তীর ছুঁড়ে মারল। বুঝলাম, কিন্তু শোভনকে কেন মায়ের থেকে আলাদা রাখলি? পরে তো পরীর কাছে পাঠাতে পারতি। আর শায়ের এই পদক্ষেপ আরও আগেই নিতে পারত। এত দেরি করার কারণটা কি? নাইম এবার বেশ বিরক্ত হলো। গাধি একটা! অতটুকু ছেলেকে কিভাবে ভারতে পাঠাতাম? কোনো কারণ তো দেখাতেই হতো। মা বাবা ছাড়া একটা ছেলেকে ভারতে নিয়ে যেতে হলে আবার না জানি পুলিশ কেসে পড়তে হতো। তাছাড়া ততদিনই শায়েরের পরিকল্পনায় শোভন এসে যুক্ত হয়। পরীর ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলেকে নিজের কাছে নিয়ে যেতে পারেনি। আর আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, শায়ের কেন এত দেরি করলো? তাই তো, শায়ের ইচ্ছা করলে আফতাব আর আখিরকে আরও আগে সরিয়ে দিতে পারত, কিন্তু শায়েরের বিরুদ্ধে উপযুক্ত কিছু প্রমাণ ওই পুলিশটির কাছে ছিল। আফতাবও কম চালাক ছিল না। ওই প্রমাণের জন্য শায়ের চুপ করে থাকত। আর শায়েরের কাছেও আফতাবের বিরুদ্ধে প্রমাণ ছিল। এই কারণে শায়ের আর আফতাব দুজনকে মারার ইচ্ছা পোষণ করেও মারতে পারত না। ওই পুলিশের কাছ থেকে সব প্রমাণ আনা মুখের কথা ছিল না, সেজন্য ধীরে ধীরে সব করতে হয়েছে। সব কাজ শেষে শায়ের গোপনে ভারত চলে যেতে পারত, কিন্তু তা হলো না। সব গোপনে থাকলে জমিদারের সব সম্পত্তি সরকারের কাছে চলে যেত। সেখানে বিপদ বাধে। পরিকল্পনা পরিবর্তন হয় আবারও। 3 বছর পার হয়ে গেছে, তখন শায়ের ধরা দিল পুলিশের হাতে। তদন্তে সময় লাগলো প্রায় 2 বছর। শায়েরের ফাঁসির হুকুম দেওয়া হলো। শায়ের আবেদন করে তার ফাঁসির দিন 10 মাস পিছিয়ে দিল। শায়েরের শেষ ইচ্ছা পূরণ করলো কোর্ট। ওই 10 মাসে জুম্মান ছেলে হিসেবে সব সম্পত্তি এসে বিক্রি করে আবার চলে গেল। জুম্মান চলে যাওয়ার পর এগিয়ে গেল সময়। শায়েরের ফাঁসির দিন ঘনিয়ে আসছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু শায়ের উল্টে আমাকে সাহস দিচ্ছিল। মাঝে মধ্যে শায়েরের সাথে ছদ্মবেশে দেখা করতাম। মুস্কানের অফিসের বসের সাথে কথা বলে ওদের টিমকে নূরনগর পাঠাই। সেখানেও আমার একজন লোক ছিল যে পরীর ওই খাতাটা মুস্কানের নজরে আনে। তারপর বাকি সব মুস্কানই করে দেয়। আমার আর কিছু করা লাগে না। তারপরের ঘটনা তো জানা। কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না রুমি। শায়েরের বুদ্ধির তারিফ করতে হয়। এত কিছু শুধুমাত্র পরীর জন্য? একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে? নিজের জীবন সংকটে ফেলতে পারে। শায়েরকে না দেখলে হয়তো কোনো দিন জানতে পারতো না ভালোবাসা কাউকে পরিপূর্ণভাবে গড়তে পারে, আবার কাউকে সম্পূর্ণ ভেঙে দেয়। এমন ভালোবাসার সৃষ্টি হওয়ার দরকার ছিল কি? রুমির কণ্ঠে প্রকাশ পাচ্ছে ব্যাকুলতা। যদি কোনো নারী দেখে একটা পুরুষ কোনো এক নারীর প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে আছে, তাহলে সেটা সে সহ্য করতে পারে না। রুমির কাছেও সেরকম মনে হচ্ছে। এমন ভালোবাসা তো সবার জীবনে আসে না। যদি মুস্কান জানতে পারে তাহলে কি হবে? মুস্কানের কথা ভেবেই রুমি জিজ্ঞেস করে, আর মুস্কানের কি হবে? ওকে ঠকালি কেন? কে বলেছে আমি মুস্কানকে ঠকিয়েছি? সে আমার স্ত্রী, সব অধিকার আমি ওকে দেব। তাহলে তুই কেন পরীর জন্য এত কিছু করলি? শায়ের তো ভালোবেসে করেছে। তুই এখনও পরীকে ভালোবাসিস, তাই না? নাইম হাসলো। শায়েরের মতো করে পরীকে কেউ ভালোবাসতে পারবে না রুমি। আমি যা করেছি তা সামান্য। আমি শত চেয়েও পরীকে পাবো না। হাসুরেও পরী শায়ের দুজনকে চাইবে, আমি চাইলেও পাবো না। আমি তখন না হয় মুগ্ধ চোখে তা দেখে নেব। দিন শেষে আমার ভালোবাসা সুখে থাকুক আর তার ভালোবাসার মানুষের সাথে। এই গল্পে তোর মতো চরিত্র থাকা খুব কঠিন। নাই ভালোবাসা কেউ ছাড়তে চায় না, আর তুই হাসি মুখে ছেড়ে দিলি। একটা গল্পে সব চরিত্রের সুখ লেখা অসম্ভব। এজন্যই আল্লাহ আমার চরিত্রের সুখ লেখেনি। তবে একজন দায়িত্ববান স্বামী হব।
রঙের বাসা নির্বিঘ্নে ত্যাগ করে নাইম। সে আজ সব পিছুটান থেকে মুক্ত। সায়ের ভালো থাকুক পরীকে নিয়ে, বাকি জীবনটা ওদের আনন্দময় কাটুক। 7 বছরের কষ্ট না পাওয়া তৃষ্ণা মিটুক। সায়েরের মতো ভালোবেসে কেউ আগলে রাখতে পারে না, আবার নাইমের মতো ভালোবেসে কেউ ত্যাগ করতেও পারে না। ভালোবাসার এই দুটি রূপ ভীষণ ভয়ঙ্কর। কারো ভালোবেসে আঁকড়ে রাখা যেমন কঠিন, তেমনি ভালোবাসার মানুষকে ত্যাগ করাও কঠিন। তবে পরীর সন্তান যে কিছু সময়ের জন্য নাইমকে পিতা হিসেবে জেনে এসেছে, এটাই ওর কাছে অনেক। অর্ধাঙ্গিনী হিসেবে নাইবা পেল এই জীবনে, তাই নাইমের আর কোনো আফসোস নেই। সে নতুন করে মুস্কানের হাত ধরে অগ্রসর হতে চায়। সবশেষে বলা যায় পৃথিবীর সকলের গন্তব্য একটাই, তা হলো প্রকৃত ভালোবাসা। শুভ্র রঙের শাড়িটি যেন পরীর দেহেই শোভা পায়। লাল রং পাড়ের সাদা রঙের শাড়ির পরে খাটের ওপর পা ছড়িয়ে বসে আছে পরী। খাটের অপর প্রান্তে হেলান দিয়ে বসে আছে সায়ের। গভীর রাত তখন, ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন। শোভন, মালা আর জেসমিনের কাছে ঘুমিয়েছে। পরীর চোখে ঘুম নেই। একে অপরের দিকে নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে সায়ের পরী। ঘরের জানালাটা খোলা, সনসন করে ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকছে। যদিও বাতাস সামান্য, শীতকাল বলেই বাতাসটা বেশ গায়ে লাগছে। শীত নিয়ন্ত্রণ বস্ত্র নেই দুজনের কারো শরীরে। শীতটা যেন দুজনেই খুব করে উপভোগ করছে। পরী খেয়াল করলো তার কপোলদ্বয় এই ঠান্ডার ভিতরে গরম হয়ে আসছে। বেশ কিছুক্ষণ যাবৎ ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে সে আর তার স্বামী, যেন এতে ভীষণ আনন্দ পাচ্ছে। পরীর খোলা ঘন চুলগুলো হালকা দুলছে। সেও দৃষ্টি নিবদ্ধ করছে সায়েরের চোখে। অনেক সময় পার হওয়ার পর সায়ের মুখ খুলল, জানালাটা বন্ধ করে দেই। অনেক তো শীত উপভোগ করলেন, এর বেশি নিলে শরীর খারাপ করবে। এতদিন তো শরীর আমার খারাপই ছিল, আচানক ওষুধ মিলে গেল, আর খারাপ করবে না। সায়ের উঠে গিয়ে জানালা বন্ধ করে দিল। তারপর পরীর সামনে বসে ওর এক পাকে কোলের ওপর রাখলো। মসৃণ ফর্সা পায়ে হাত বুলালো। বলল, আমি হিনা খুব কষ্টে ছিলেন কি? উত্তরটা আপনি জানেন, তবুও জিজ্ঞেস করছেন কেন? জবাব না দিয়ে কেবল হাসলো সায়ের। পরী পুনরায় বলে উঠল, ঘুমাবেন না নাকি সারা রাত আমাকে দেখবেন শুধু? আপনি কী চান? আমি আপনার ইচ্ছা জানতে চেয়েছি। আমার থেকে কষ্ট বেশি আপনি পেয়েছেন। জানেন আমি ভীষণ ভাগ্যবতী। পিতার স্নেহ আমি পাইনি। কত শত মেয়ের কাছে তার পিতা কোনো এক রাজ্যের রাজা, আর সে রাজকুমারী, কিন্তু আমার কাছে তা শুধু গল্প মাত্র। তবুও আমার আফসোস হয় না আপনি আছেন বলে। কি এমন জাদু করলেন আমাকে? আমার তো এত ভালোবাসা সহ্য হচ্ছে না। পরীর বাহু শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনে সায়ের। শক্ত চোখে তাকিয়ে বলে, সত্যিকারের ভালোবাসা সব পরিস্থিতিকেও পাশে থাকে। যেমন আমি ছিলাম, সারা জীবন থাকবো। এজন্যই আমার ভালোবাসা আপনাকে সহ্য করতে হবে। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই মালি সাহেব। আপনি আমার স্বামী। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আপনার পায়ে সিজদা দিতাম। তাহলে কি করে আপনাকে দূরে ঠেলে দেই বলুন তো? শুধু আমি কেন, মনের মতো পুরুষ পেলে পৃথিবীর কোনো নারীর ক্ষমতা নেই সেই পুরুষকে ছেড়ে যাওয়া। দম ফেলে ভালো করে সায়েরের মুখে চোখ বোলায় পড়ি। শখের শাড়িটি নারীরা ছাড়ে না, তাহলে শখের পুরুষকে ছাড়ে কিভাবে? শাড়ির মতোই শখের পুরুষটিকে গায়ে জড়িয়ে রাখে। শুনেছি সময়ের সাথে সাথে নাকি সব পাল্টে যায়। অভ্যাস, ভালো লাগা, এমনকি অপেক্ষার রঙও পাল্টে যায়। কিন্তু আমার তো কোনো কিছুই বদলায়নি। আমি আজও সেই পরিজানে আসক্ত। তাহলে কি ভেবে নিব সত্যি ভালোবাসলে কিছুই বদলায় না? জবাব না দিয়ে পরী শরীর এড়িয়ে দিল বিছানায়। সায়েরও এক মুহূর্ত দেরি না করে তার ভর ছেড়ে দিল পরিজানের শরীরে। তার পরিজানের গলায় মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পরী অনুভব করলো 7 বছরে ফেলে আসা অনুভূতি। সেই অনুভূতির দল আবার ফিরে এসেছে। তার মালি সাহেবের প্রতিটি নিঃশ্বাস তাকে অতীত মনে করিয়ে দিচ্ছে। পরী আবারও সেই গরম আভা টের পাচ্ছে। তবে এই চোখের জল পরীর নয়, স্বয়ং সায়েরের। পরীকে শক্ত করে সে জড়িয়ে ধরে বলে উঠল, আপনাকে ভীষণ ভালোবাসি পরিজান। আমিও আপনাকে খুব ভালোবাসি। তাজমহল দেখতে যাবেন? কেন, কি আছে ওই তাজমহলে? ভালোবাসা। আমার না প্রয়োজন ধনরত্ন, আর না দেখার প্রয়োজন। আমার আপনিই সব। ভালোবাসা আছে বলেই বলছি। কিছু তো আসে ভালোবাসায়, না হলে একটা লাশের জন্য কেউ তো আর তাজমহল বানায় না। পরী মৃদু হেসে সায়েরের ঘন চুলে হাত বুলিয়ে দিল। সায়ের আবার ওকে বুঝিয়ে দিল ভালোবাসার আরেক নাম চোখের জল। সায়েরের কথাটাই ঠিক ছিল। সায়ের বলেছিল ওর ভালোবাসায় কাঁদবে পরী, তাই আজও চোখের জল পড়ছে পরীর। বহুদিন পর সাক্ষাৎ হলেও মন মিলন হয়েছে পরীর প্রতি ক্ষণে ক্ষণে। শুধু চোখের দেখাটাই যে হয়নি, চক্ষু তৃষ্ণা যে বড় তৃষ্ণা।
শায়ের বুকের যে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, আজ সে সমুদ্রে নোনা জল থই থই করছে। এই তো ভালোবাসা, শায়ের পরিজনের ভালোবাসা। পরীর তখন খুব ভালো লাগে যখন সে চোখের সামনে ছেলে স্বামীকে একসাথে আসতে দেখে। যা সে চেয়েছিল, একটা ছোট্ট সুন্দর সংসার যা ভালোবাসায় ভরপুর। ছেলের মুখের আম্মিজান ডাকটা পরীকে ফের মাতৃত্বের অনুভূতির সাথে সাক্ষাৎ করায়। তখন সে ছেলের গালে মাতৃস্নেহ দিয়ে তাকে কাছে টেনে নেয়, হেসে বলে, আমার রাজকুমার। শোভনও পাল্টা জবাব দেয়, আমি তোমার সিংহ শাবক আম্মিজান। পরী কপালে ভাঁজ ফেলে ছেলের কথার মানে বোঝার চেষ্টা চালায়, কিন্তু সে ব্যর্থ হয়। শোভন তখন হেসে বলে, আম্মিজান, আপনি তো শেরনি, আপনার ছেলে তো শের হবেই। শোভনের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসে পরী বোঝে তার অভিরূপী ছেলে। মা যেমন তেজি হিংস্র ছিল, ছেলেও ঠিক সেরকম। রাতে যখন কোনো খারাপ স্বপ্নে পরীর ঘুম ভাঙে, আগের মতোই শায়ের তখন পরীকে বুকে টেনে নেয়, আদরে ভুলিয়ে দেয় খারাপ সময়গুলো। অতীতের সমস্ত রশিগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ভবিষ্যতের রশি টেনে সামনে এগোয় দুজনে। কার্শিয়াংয়ে এভাবেই দিন কাটিয়ে দিচ্ছে পরী। শায়ের সূর্যোদয়ের আগ মুহূর্তে পরী ছুটে যায় পাহাড়ে তার প্রিয়সীদের সাথে মনোমিলন ঘটাতে। কুয়াশার চাদর গায়ে মেখে এদিক ওদিক ছুটতে থাকে। শিশিরের ঘর ভাঙে তার চরণতলে, সূর্যকে টেনে আনে ধরায়। ঠিক তখনই পেছন থেকে সেই মধুমাখা কণ্ঠটি শুনতে পায়। সে গলা ছেড়ে ডাকছে, পরিজান বলে। পরিজানের সমাপ্তি এখানেই। সকলকে অসংখ্য ধন্যবাদ পরিজানের পাশে থাকার জন্য। আমি ভাবতেই পারিনি যে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। সর্বশেষে সবাই নিজের অনুভূতি আর উপন্যাস সম্বন্ধে 2 লাইন মন্তব্য করতে ভুলবেন না।